এবং কত সরকার গেছে স্বাধীনতার পর। আমি যদি বছরে এগুলো খোঁজার চেষ্টা করি নাই, যদিও পাকিস্তান ওয়াজ সাপোজ টু বি এ ইসলামিক। আমি জুলাই যোদ্ধার জেনারেশন, আমি ওদেরকে জুলাই যোদ্ধা জেএনজি বলেন আপনারা, আমি বলি জুলাই যোদ্ধা জেনারেশন। ফাইনালি ক্লোজ করবার জন্য আমাদের সবার একটা শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন লাগে। শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন করতে পারলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টদের বাংলাদেশে কবর রচনা হয়ে যাবে। রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছি, জেএনজিকে বলেছি বা জুলাই যোদ্ধা জেনারেশনকে বলেছি, ভোটারদের প্রতি আহ্বান, কোন ভারতীয় দালালকে ভোট দেবেন না। আমরা দল বুঝি না, আমরা শুধু বুঝি ভারতীয় কোন দালাল যেন পার্লামেন্টে যেতে না পারে। দল না, মার্কা না, সেই ব্যক্তিটিকে চিনবার চেষ্টা করবেন যে কাকে আপনারা আপনাদের পবিত্র আহ্বান দিচ্ছেন, এবং সে সত্যিকার অর্থে যখন সময় আসবে তখন ভারতের বিরুদ্ধে লড়াইতে আপনার কনস্টিটুয়েন্সিতে আপনার সংসদ সদস্য সেই লড়াইকে নেতৃত্ব দিতে পারবে কিনা সেটা বুঝে আপনারা। আমরা প্রতিটা স্বাধীন হয়েছিলাম 1975 সালে 7ই নভেম্বর। 7ই নভেম্বরের যে সিপাহী জনতা বিপ্লব ছিল, সেই বিপ্লবের মাধ্যমে আমরা প্রকৃত স্বাধীনতা অর্জন করেছিলাম, এবং সেই বিপ্লবের মহানায়ক ছিলেন শহীদ জিয়া। ভারতের প্রশ্নে কোন ছাড় নাই। তারা যেন ঐক্যবদ্ধ থাকে, এবং তারা যদি রাজনৈতিক দলকে বলে দেয় যে ভারতের সাথে যে দালালি করবে, যে দল করুক না কেন, তাদের বিরুদ্ধে আবার আমরা বিপ্লবের আহ্বান নিয়ে রাস্তায়, তাহলে পরে কোন রাজনৈতিক শক্তির পক্ষে ভারতের দালালি করে বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকা ইনশাআল্লাহ সম্ভব হবে না। আনাসের মতো বাচ্চাদের এই জীবন গান ভুলে যাবেন না। আনাসরা কেন জীবন দিয়েছে সেটা মনে রাখবেন। শুধু ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করবেন না। আনাসের জীবন দেওয়ার অর্থ বুঝবার চেষ্টা করবেন, তার যে স্বপ্ন ছিল সেটা বাস্তবায়ন করতে চেষ্টা করবেন। আনাস ঠিক কি স্বপ্ন নিয়ে গেছিল আমরা জানি না। পৃথিবীতে কোন ফাঁসির শক্তিকে গণ অভ্যুত্থান ছাড়া ক্ষমতাচ্যুত করা যায় ইতিহাস। আমাকে বলা হলো বাংলাদেশের বিপ্লব আপনি কোথায় দেখতে পান? বাংলাদেশের বিপ্লবী দল কই, কারা বিপ্লব করবে? আমাদের আনাস সেই বিপ্লবী ছিল। আনাস সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। রাজনৈতিক দলের প্রয়োজন হয় নাই। আবু সাইদ, আনাস, মুগ্ধ, নফিস, ওয়াসিম, তারা প্রত্যেকে বিপ্লবের এক একজন নেতা, এবং সেই বিপ্লবীদের ফলে বাংলাদেশে আবার উপযুক্ত পরিবেশে আসতে পেরেছি। জনগণের অধিকার ফিরে এসছে। বাংলাদেশের লুণ্ঠিত সার্বভৌমত্ব আবার পুনরুদ্ধার করে গেছে। কারণ শেখ হাসিনা দিল্লির সহায়তায় বাংলাদেশের সার্বভৌমত্ব লুণ্ঠন করে নিয়েছিলেন। তার প্রভুদের পায়ে বাংলাদেশের সার্বভৌমত্ব অর্জন করেছিলেন। আমাদের আনাসরা সেই সার্বভৌমত্ব আবার ফিরিয়ে দিয়েছে। কাজে রাজনীতিবিদদের আমি বলবো, এই আনাসরা যে দেশের সার্বভৌমত্ব ফিরিয়ে দিল, এটাকে আপনারা রক্ষা করবেন, আমাদের খেয়ানত করবেন না, তাহলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে। এবার একটু বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা যায়। 8-3 মাসের মধ্যে দেশে একটি নির্বাচন হতে যাচ্ছে বলে আমরা আশা করছি। কিন্তু নির্বাচন আমরা কি চাই? আমরা চাই যে নির্বাচন অবশ্যই ফ্রি এন্ড ফেয়ার হবে। নির্বাচনে সবাই যেন নির্ভয়ে ভোট দিতে পারেন, এবং যে ভোট দেবেন সেই অনুযায়ী যেন বিজয়ীরা নির্বাচিত হন। এটা করবার জন্য সরকারের দায়িত্ব প্রধান
কিন্তু রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে। আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আজকে আহ্বান জানাবো যে আপনারাও জাতির কাছে ওয়াদা করুন যে আপনারা নির্বাচনে কোন রকম কারচুপির আশ্রয় দেবেন না, কারণ কারচুপির শুধু সরকার করে না, দলগুলোও করে, এটাই বাস্তবতা। কাজেই আপনাদেরকে জনগণের সামনে একটা চার্টার দিতে হবে সব রাজনৈতিক দলকে যে আমরা একেবারে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করবো এবং সেই ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনে যারা জয়লাভ করবে বা যারা পরাজিত হবে সবাই সেই নির্বাচনের ফলাফল মেনে নেবে। কারণ বাংলাদেশ এই একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে দিতে পারে, যেটা আমাদের সবার প্রত্যাশা। এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা যদি ফিরে দিতে পারি তাহলে আমি আশা করি যে দিল্লি থেকে যে ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে বিপর্যস্ত করবার, সেই ষড়যন্ত্র ফাইনালি পরাজিত হবে। কারণ দিল্লি চাইবে না বাংলাদেশে একটা শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন হোক, কারণ শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন হয়ে গেলে আর ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগটা আর থাকবে না, যেই সুযোগের চেষ্টা তারা প্রতিদিন করে যাচ্ছে। কাজে এখানে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে। এই দেশকে যদি রক্ষা করতে হয় তাহলে তরুণদেরই সেই দায়িত্ব গ্রহণ করতে হবে। জাতি হিসেবে আমরা কৃতজ্ঞতা বটে, আমি ব্যক্তিগতভাবে জুলাই যোদ্ধাদের কাছে কৃতজ্ঞ, কারণ আপনারা প্রমাণ করেছেন যে আমি সঠিক বলেছিলাম। বিপ্লব ছাড়া কোনোদিন কোন স্বৈরাচারের পতন হয় না। আমি রাজনীতিবিদদের মধ্যে দেখি তারা এটাকে বিপ্লব বলতে সংখ্যাবোধ করে, সংকোচ বোধ করে। এটার কারণটা কি আমি একটু ভাবার চেষ্টা করেছি, কেন সংকোচ বোধ করে? আমার মনে হয়েছে এটা এক ধরনের রাজনীতিবিদদের হীনমন্যতা, কারণ তারা পারে নাই, ছেলেরা পেরে গেছে, ছাত্র জনতা পেরে গেছে। এই হীনমন্যতার জন্যই তারা বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করে। জুলাই শুধু অভ্যুত্থান ছিল না, জুলাই বিপ্লব ছিল। কারণ জুলাই শুধু একটি রেজিম চেঞ্জের জন্য হয় না, একটি রেজিম চেঞ্জের জন্য শুধু আনাস জীবন দেয় না, আনাস জীবন দিয়েছে আজকের তরুণদের ভাষায় নতুন বন্দোবস্তের জন্য জীবন দিয়েছে। নতুন বন্দোবস্তের কথা আমরা যখন বলি তখন অবশ্যই বলতে হবে জুলাই বিপ্লব ছিল, এবং এই বিপ্লব মেনে নেওয়ার মতো উদারতা আমাদের মতো বুড়োদের, যারা আমরা বিপ্লবে অংশগ্রহণ করতে পারি নাই, তাদের দেখানো উচিত, মেনে নেওয়া উচিত। এটা বিপ্লব ছিল, অবশ্যই বিপ্লব ছিল। দুর্ভাগ্যজনক হলো যে সরকার জুলাইয়ের ফসল, সেই সরকারে বুঝতে পারল না যে এটা বিপ্লব ছিল। সেই সরকার বলল আমরা অন্তর্বর্তীকালীন সরকার। না, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন না, আপনারা বিপ্লবী সরকার ছিলেন। যদি এরা বুঝতে পারতেন তাহলে আজকে যে জটিলতাগুলো তৈরি হয়েছে তাহলে এই জটিলতাগুলো থাকতো না। এটা বুঝতে পারলে আমরা ফ্যাসিবাদের সকল দোষরকে সরকারের প্রতিটি পর্যায়ে থেকে উৎখাত করতে পারতাম। নতুন রাজনৈতিক শক্তি, পলিটিক্যাল পাওয়ার, তারা বাংলাদেশের তরুণরা, তারা পলিটিক্যাল পাওয়ার হিসেবে জেগে উঠেছে। তাদেরকে যত বড় রাজনৈতিক দলই আপনারা হন না কেন, সেই নতুন তরুণ পলিটিক্যাল পাওয়ারকে আপনারা ইগনোর করতে পারবেন। এবং এই পলিটিক্যাল পাওয়ার বলতে আমি শুধু এনসিপি কে বলছি না, তরুণ সবাইকে বলছি, এনসিপির ভেতরে এবং বাইরে যারা জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছে প্রত্যেকেই সেই পলিটিক্যাল পাওয়ারের অংশ।